আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 314 মেগাওয়াট বিদ্যুৎ। বিকেলে 6টি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে 4টি বিদ্যুৎ কেন্দ্র, একটি উচ্চ ক্ষমতা সঞ্চালন লাইন এবং একটি বিদ্যুৎ উপকেন্দ্র। দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা এখন 13,265 মেগাওয়াট। প্রতিদিন গড়ে উৎপাদন করা হচ্ছে 7,000 মেগাওয়াটের মতো। সরকারি তথ্য মতে দেশের 70% মানুষ বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। জাতীয় গ্রিডে নতুন করে 314 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলে এই সংখ্যা কিছুটা বাড়বে। নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে 3টি ফার্নেস অয়েল ও একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। নাটোর 52.20 মেগাওয়াট ফার্নেস অয়েল ভিত্তিক, এটা লিকুইড ফুয়েলের। গগননগর নারায়ণগঞ্জ 102 মেগাওয়াট ফার্নেস অয়েল ভিত্তিক, মানে লিকুইড ফুয়েলের। গোরাশাল নরসিংদী 108 মেগাওয়াট, এটা গ্যাস ভিত্তিক প্রজেক্ট। কাঠপুট্টি মুন্সিগঞ্জ 52.50, এটা ফার্নেস অয়েল। ঘোড়াশালে বেসরকারিভাবে নির্মিত নতুন বিদ্যুৎ কেন্দ্র থেকে তুলনামূলক কম দামে বিদ্যুৎ কিনবে সরকার। আমাদেরকে পার ইউনিটের জন্য চুক্তি অনুযায়ী 1 টাকা 90 পয়সা করে দিচ্ছে পার ইউনিট, যা ইঞ্জিন বেস পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে কম এখন পর্যন্ত। 2021 সালের আগে দেশের 80% মানুষকে বিদ্যুৎ দিতে চায় সরকার। সেই লক্ষ্যে নতুন চালু হওয়া 4টি বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও 314 মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকারের নেওয়া মধ্যমেয়াদী পরিকল্পনার অংশ এটি। তবে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো সম্পন্ন হতে সময় লাগবে আরও কয়েক বছর। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঘোড়াশাল, নরসিংদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশ্বকপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। ডক্টর ইজাজ, নতুন 4টি বিদ্যুৎ কেন্দ্র আজই উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, যাতে জাতীয় গ্রিডে 314 মেগাওয়াট নতুন বিদ্যুৎ যুক্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এইটা আমাদের জন্য বিদ্যুৎ এবং জ্বালানি খাতে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, কিভাবে মূল্যায়ন করেন, এবং এই অগ্রগতিটা আসলে কতটা টেকসই অগ্রগতি হচ্ছে আপনার, মানে এই বিষয়ে আপনার বিশ্লেষণ একটু আমরা শুনতে চাইবো ডক্টর ইজাজ। ধন্যবাদ। আমি এটাকে কোনো রকমের অগ্রগতি দেখছি না, বরঞ্চ আমি একটা ব্যর্থতার পরিচয় দেখতে পাচ্ছি। কারণ 5 বছর পরে 3টা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রর ইনগ্রেশন করছে আমাদের প্রাইম মিনিস্টার। এটা তো একটা সম্পূর্ণ ব্যর্থতা। উনি তো বরঞ্চ এটা ঢেকে রাখা উচিত যে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন নতুন করে আসছে। আমাদেরকে বলা হয়েছিল যে ফার্নেস অয়েলগুলা 5 বছর আর ডিজেলগুলা 3 বছর, এর মধ্যেই আমরা সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র, যেরকম আরও উন্নত এফিসিয়েন্সির গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পাব। সেখানে আমরা দেখছি যে এখন 5 বছর 6 বছর পরে আরও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রর ইনগ্রেশন হচ্ছে। একটা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বা সেটা সম্বন্ধে আমার বলার যেটা হচ্ছে, অনেক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তো বসে আছে গ্যাসের অভাবে। তাহলে এটা নিয়ে এত ঘটা করে বলার কি আছে? আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যেসব মধ্যমেয়াদী প্রোগ্রামগুলা সবগুলাই পিছিয়ে গেছে। তাই আমি মনে করি যে এটা এখানে একটা ব্যর্থতার পরিচয়। ডক্টর ইজাজ, তেল গ্যাসের বদলে প্রাথমিক জ্বালানিতে যে কয়লা নির্ভর হওয়ার কথা আপনারা অনেকদিন থেকে বলছিলেন, এই ক্ষেত্রে গতিটা কম কেন? এর জন্য আপনারা সরকারকে কতটা দায়ী করবেন, আর কতটাই বা দায়ী করবেন কিছু অ্যাক্টিভিস্ট যারা মনে করে যে আসলে কয়লা এভাবে তোলা উচিত না, বা আসলে দায়টা কার? এটা তো একটা কমপ্লিকেটেড প্রশ্ন হয়ে গেল, কারণ এর মধ্যে তো পলিটিক্স চলে আসে। এখন সরকার তো আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার অনেক কিছু করতে পারে, তাহলে তারা কয়লা উত্তোলন করতে পারেন না, এটা আমার কাছে বেশ আশ্চর্য লাগছে। এখানে অবশ্যই দুই পক্ষেরই বাড়াবাড়ি আছে, ওর দুর্বলতা আছে আমি মনে করি। কিন্তু আমরা যদি দেখি যে রামপালের বিদ্যুৎ কেন্দ্র, এই একই গ্রুপ তারা অপোজ করছে, কিন্তু সরকার এগিয়ে যেতে পারছে, কিন্তু কয়লা উত্তোলনের ব্যাপারে তারা পারছে না। কিন্তু যত কিছুই আমি বলি না কেন, আমদানিকৃত কয়লায় যে অল্প কিছু, কিন্তু কয়লা উত্তোলনের ব্যাপারে তারা পারছে না। কিন্তু যত কিছুই আমি বলি না কেন, আমদানিকৃত কয়লায় যে অল্প কিছু 1000-2000 করা যাবে, এটার ব্যাপারে তো কেউ সন্দেহ প্রকাশ করে নাই। সেখানে সরকারের ব্যর্থতা কেন? আমরা দেখেছি যে ওরায়ন গ্রুপকে একটা দেয়া হয়েছিল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তারা করতে পারে নাই। তাদেরকে অবশ্যই পেনাল্টি ক্লজের মধ্যে আনা উচিত ছিল। এবং নিজের টাকায় সরকার একটাও উদ্যোগ নেয় নাই। একটা দেখছি আমরা যে ইন্ডিয়ার এনটিপিসির সাথে
জয়েন্ট ভেঞ্চারে করছে, আরেকটা দেখছি মাতার বাড়িতে জাপানিজরা যখন আমাদেরকে লোন দেবে তখন এটা হবে। তো এই যে 6টা বছর 6.5 বছর চলে গেল, এর মধ্যে নিজের পয়সা দিয়ে 500-600 মেগাওয়াটের তো একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমদানিকৃত কয়লা দিয়ে করা যেত। এটা তো সম্পূর্ণ একটা ব্যর্থতা আমি মনে করি। এবং ওইটা করতে পারলে আমরা যেটা দেখতে পারতাম সেটা হচ্ছে যে অসুবিধা কি আছে এবং অসুবিধাগুলোর থেকে আমরা এগিয়ে যেতে পারতাম। এখনো কিন্তু আমরা জানি না যে এইসব কয়লা ভিত্তিক কেন্দ্রগুলো বলা হচ্ছে সেগুলো আসলেই সরকার করতে পারবে নাকি, এবং এগুলোর মধ্যে কত ঝামেলা আছে, কত দামটা আলটিমেটলি কত হবে। আর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা আমাদের প্রথমে বলা হয়েছিল 17-এর মধ্যে চলে আসবে, আমরা তো ওটার কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এখন যদি 22-23-এও আসে তাহলেও আমি বলবো একটা সাকসেস, কিন্তু সেটাও যে হবে নাকি সেটা সম্পূর্ণরূপে কেউ বলতে পারছে না। ডক্টর ইজাজ, ফার্নেস ওয়েলে যে বিদ্যুৎ উৎপাদন করার কথা আমরা বলছি, যে নাটোরে, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জে যে নতুন 3টি বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছে, এইটা আসলে মানে আপনি এইটার কেন এটিকে অগ্রগতি না বলে পিছিয়ে যাওয়া বলছেন, সেটি যদি আমাদের দর্শকদের জন্য একটু সংক্ষেপে বলতেন। ফার্নেস ওয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের কি সমস্যা বা আমাদের কি অসুবিধা, কি প্রতিকূলতা? দেখেন, যখন লোডশেডিং হয় আমার বাসায় আমি আমার ডিজেল জেনারেটরটা চালু করি। কেন? বিকজ আমি সাশ্রয়ী বিদ্যুৎ সরকারের পাচ্ছি না। তো এখন সরকারও মোটামুটি ওই পন্থাই আমাদের বিদ্যুতের সমস্যার সমাধান করছে, যে তারা আমার বাসায় হচ্ছে 55 কিলোওয়াট, তারা এটাকে 50 মেগাওয়াটে তারা এই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। এই মুহূর্তে তেলের দাম কম, কিন্তু তেলের দাম যদি কম না হতো তাহলে এইসব টাকাগুলো তো আমাদের দেশেরই টাকা, এটা অপচয়। কারণ যেখানে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র করা যায়, পৃথিবীর কোনো দেশেই তেল দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় না। তেল দিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেগুলোকে আমরা পিকিং পাওয়ার প্ল্যান্ট, ওই যে দিনে যখন খুব উচ্চ মানের লোড চলে আসে তখন 2-3 ঘন্টা দিনে সেই কাজটা করা হয়। কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি সারাদিনই আমরা এই উচ্চ মানের দামের বিদ্যুৎ দিয়ে আমরা আমাদের ক্রাইসিস মিট করছি। তাই আমি বলছি এটা ব্যর্থতা। এবং আমাদের তো তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যে কোনো সময় করা যায়। এটা আপনি যদি অর্ডার দেন আজকে 9 মাসের মধ্যে আপনাকে তারা এনে এটা অনেকটা লাইন আছে কানেকশন দিয়ে বিদ্যুৎ তৈরি করা। রাইট, এটার মধ্যে কোনো সাকসেস আমি দেখছি না। কিন্তু সরকার যেটা বলছে যে এই বিদ্যুৎ না হলে আমাদের ইকোনমির ক্ষতি হবে, সেটা ঠিক আছে, কিন্তু এনার্জি সেক্টরের যে উন্নয়ন, যে সমস্যার সমাধান, সেটার তো কিছু দেখতে পাচ্ছি। কিন্তু প্রফেসর ইজাজ, আমাদের কাছে তার কোনো বিকল্প নাই। আমরা কয়লা তুলতে পারছি না, আমদানিকৃত কয়লা আনার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি। আমাদের সেই ধরনের যে বন্দরের যে সুবিধা আমদানিকৃত কয়লার ক্ষেত্রে, সেই বন্দরের সুবিধা আমাদের নাই। এখন তেলের দাম কম আছে এবং আমরা দ্রুত এই বিদ্যুৎটা পাবো, এটাই তো মনে হয় এই মুহূর্তের জন্য একটি ভালো অপশন সরকার বিবেচনা করছে, তেল দিয়ে 9 মাসের মধ্যে আমি বিদ্যুৎ পেয়ে যাওয়াটাকে। কারণ বিদ্যুৎ না পাওয়াটার খরচ আসলে আরো অনেক বেশি, সেটা সরকার মূল্যায়ন করছে সেরকম না। সেই বিবেচনায় তো এটা অবশ্যই হয়, কিন্তু তাহলে তো সরকারকে সেটা মানতে হবে যে তারা মধ্যমেয়াদী কোন রকমের সাফল্য দেখাতে পারে নাই। সেটা যদি আমরা মেনে নিই তাহলে এটা করা অপরিহার্য, সে ব্যাপারে আমার কোনো ইয়ে নাই, যে কিছু বলার নাই, সেটা তো করতেই হবে এটা। কিন্তু আমি যেটা তুলে ধরতে চাচ্ছি যে 6.5 বছর হয়ে গেল সরকার একটা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে পারলো না এবং অগ্রগতিও খুব ভালো না। তো সেটাই আমি বলছি। কিন্তু ওই কথাটা অবশ্যই ঠিক যে এই মুহূর্তে আমরা যদি এই তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না দিই তাহলে আমাদের ইকোনমির ক্ষতি হবে, এবং এইটা সেই অর্থে এটা একটা সাকসেস। প্রফেসর ইজাজ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন প্রফেসর ইজাজ হোসেনকে। আমরা এডিটর স্পিক একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। Editor's Speak.